বলা হয়ে থাকে পৃথিবীর প্রায় সমস্ত প্রতিভাবান মানুষের জীবনেই ছিল কোনো না কোনো নেশা। আমরা যাদের আজ আদর্শ বলে মানি, যাদের ছবি ঘরে টাঙিয়ে রাখি, যাদের লেখা পড়ে বড় হই, সেই মনীষীদের অনেকেই কিন্তু নিয়মিত কোনো না কোনো নেশায় আসক্ত ছিলেন। চা, কফি, তামাক, এমনকি মদ, গাঁজা বা আফিমও বাদ যায়নি। আজকের সমাজে এসবকে আমরা খুব সহজেই খারাপ অভ্যাস বলে মনে করে থাকি, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই নেশাগুলো কি শুধুই ক্ষতিকর ছিল ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য, নাকি কোনো এক অদ্ভুতভাবে এই মানুষগুলোর চিন্তা, সৃজনশীলতা আর কর্মক্ষমতাকে জাগিয়ে তুলেছিল এই নেশাগুলি? আজকের এই ভিডিওতে আমরা জানব কে কোন নেশায় আসক্ত ছিলেন, কিভাবে সেই নেশা তাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, আর ইতিহাসের পাতায় সেটা কিভাবে থেকে গিয়েছে। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু গল্প শুনে আপনার মাথা ঘুরে যেতেই পারে। প্রথমে শুরু করি চা দিয়ে। কিন্তু চা কি ঠিক নেশার জিনিস বলা যায়? হয়তো না, তবে এটাও মানতে হবে চা এক ধরনের আসক্তি তো বটেই। সেকালে বহু বাঙালি মনীষীর মধ্যেই এই আসক্তি ছিল। রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি চা ছাড়া যেন তাদের দিনই চলতো না। কাজী নজরুল ইসলামের ছিল রাত জেগে কাজ করার অভ্যেস। ঘুমে চোখ ঢুলে পড়লে তন্দ্রা কাটানোর জন্য তিনি চা পান করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আবার চা বানানোর ছিল একেবারেই নিজস্ব পদ্ধতি। কুসুম গরম জলে কয়েকটা চা পাতা ফেলে তার সঙ্গে দুধ আর চিনি মিশিয়ে এভাবেই তিনি চা বানিয়ে খেতেন। অন্যদিকে সত্যজিৎ রায় চায়ের সঙ্গে দুধ চিনি কিছুই মেশাতেন না। স্বামী বিবেকানন্দ ছিলেন চায়ের বিরাট বড় ভক্ত। গিরিশচন্দ্র ঘোষ রসিকতা করে তাকে বলতেন চেয়েও মাতাল। আমেরিকায় যাওয়ার পর স্বামীজি চায়ের সঙ্গে কফিতেও আসক্ত হয়ে পড়েন। নেতাজি সুভাষচন্দ্র বসুর চায়ের নেশা ছিল প্রবল। তিনি মাটির ভারে চা খেতেন আর চায়ের সঙ্গে তেলে ভাজা খেতে খুব পছন্দ করতেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় সারা জীবন প্রকাশ্যে চা পানের বিরোধিতা করেছেন, কিন্তু বাস্তবে প্রতিদিন সন্ধ্যাবেলায় এক মগ চা না খেলে তার দিন শেষ হতো না। আশ্চর্য। পরিহাস করে তিনি চায়ের নাম দিয়েছিলেন একোয়াপুরা। দীনেশ চন্দ্র সেন চায়ে প্রচুর চিনি মেশাতেন। তিনি বলতেন চিনি খাবো বলেই তো চা খাই। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন অতিরিক্ত চা প্রেমী। ইন্দিরা গান্ধী ও ডক্টর এপিজে আব্দুল কালাম দুজনেই ছিলেন বিখ্যাত চা প্রেমী। এবার আসি বিদেশি মনীষীদের বিষয়ে। অ্যালবার্ট আইনস্টাইন চা ও কফি দুটোই পান করতেন, কখনো কখনো আবার দুটো মিশিয়েও খেতেন। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন ছিলেন প্রবল চা প্রেমী। আমরা সাধারণত মনে করি ভারতে চা এনেছিলেন ইংরেজরা, কিন্তু ইতিহাস বলছে মোগল আমলে গুজরাটি বণিকদের হাত ধরেই ভারতে চা প্রবেশ করে। তবে ব্রিটিশরা চাকে ভারতে জনপ্রিয় করে তুলেছে, এ কথা অনস্বীকার্য। এবার আসি ধূমপানে। ধূমপান করে সে সময়ের মনীষীরা কম আনন্দ উপভোগ করেননি। আপনি জানলে অবাক হবেন, রবীন্দ্রনাথ ঠাকুর সিগারেট এবং পাইপ দুটোই টানতেন, তবে পরিমাণে কম এবং গোপনে টানতেন। তিনি সবসময় লুকিয়ে লুকিয়ে ধূমপান করতেন, প্রকাশ্যে ধূমপান করা তিনি পছন্দ করতেন না। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর অত্যাধিক ধূমপায়ী ছিলেন। হুলি নামের তার একজন চাকর ছিল, সে সারাক্ষণ তামাকের সরঞ্জাম নিয়ে দেবনাথ ঠাকুরের পিছু পিছু ঘুরে বেড়াতেন। প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ইউরোপে যাওয়ার সময় হুক্কা, তামাক সবকিছু সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। দ্বারকনাথ ঠাকুরের হাত ধরেই জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার এর হুক্কার সঙ্গে পরিচয় হয়। পরে তিনি তার লেখাতে হুক্কার ভূয়সী প্রশংসা করেছিলেন। কাজী নজরুল ইসলামের সিগারেটের নেশা ছিল। সিগারেটের চক্করে তিনি একবার বিপত্তি ঘটিয়ে ফেলেছিলেন। ব্যাপারটা হচ্ছে, তিনি ভুল করে একটা জ্বলন্ত সিগারেটকে তার বালিশের নিচে রেখে দিয়েছিলেন। তাহলে বুঝতেই পারতেছেন রেজাল্টটা কি হয়েছিল। বিদ্যাসাগরও তামাক সেবন করতে ভালোবাসতেন। প্রায় সময়ই তার হাতে একটা গড়গড়া মানে হুক্কা দেখা যেত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও তামাকের বিরাট বড় ভক্ত ছিলেন। মুজাফফর নামে তার এক খানসামা তাকে তামাক সাজিয়ে দিত। সেই মুজাফফর একবার টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চিত্তরঞ্জন দাস তাকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন, শুধু এই কারণে যে তিনি অনেক সুন্দর করে তামাক সাজাতে পারতেন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুখ দিয়ে সবসময় ধোঁয়া বের হতো, তিনি ছিলেন চেইন স্মোকার। রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দ ধূমপান থেকে কেউই রেহাই পাননি।
পরমহংসদেব ধূমপানে আসক্ত ছিলেন না ঠিকই, তবে তিনি মাঝে মধ্যে হুক্কা টানতেন। আর স্বামীজি তো অল্প বয়স থেকে ধোঁয়া টানা শুরু করে দিয়েছিলেন। ধূমপানে তার হাতে খড়ি কিভাবে হয়েছিল সেই গল্পটা মোটামুটি সকলেই জানে, তারপরেও আমি উল্লেখ করছি। স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন বিরাট বড় উকিল, তাই তাদের বাড়িতে রোজ বহু লোক আসা যাওয়া করত। মক্কেলদের আপ্যায়নের জন্য বিশ্বনাথ দত্ত তার চেম্বারে বেশ কয়েকটা গড়গড়া অর্থাৎ হুক্কা রাখতেন। সেই সময় হিন্দু সমাজে জাতপাত একটা বিরাট সমস্যা ছিল। উঁচু জাতের লোকেরা নিচু জাতের সংস্পর্শে এলে জাত চলে যাবে, এইরকম চিন্তা ভাবনা সে সময় ছিল। তাই বিশ্বনাথ বাবু সব জাতের লোকদের জন্য আলাদা আলাদা করে গড়গড়া বা হুক্কা রাখার ব্যবস্থা করেছিলেন। একদিন বালক বিবেকানন্দের মনে প্রশ্ন জাগলো যে মানুষের মধ্যে এই জাতপাতের ভেদাভেদ কেন? গড়গড়া টেনে দেখি তো সেগুলোর মধ্যে কোনো ফারাক বা পার্থক্য আছে কিনা। যেমন ভাবা তেমন কাজ, তিনি এক এক করে সব কটি গড়গড়া বা হুক্কা টেনে দেখলেন। স্বাভাবিকভাবেই তিনি উঁচু জাত আর নিচু জাতের হুক্কার মধ্যে তেমন কোনো ফারাক বুঝতে পারলেন না। তখনই তিনি উপলব্ধি করলেন যে উঁচু নিচু জাতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এটা তার অনেক ছোট বয়সের কথা। এই বয়সে স্বামীজির এই উপলব্ধি নিঃসন্দেহে তাকে একটা মহান মানুষ হবার পথে কিছু দূর এগিয়ে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখান থেকেই স্বামীজির ধূমপানে আসক্তি শুরু হয় এবং সেই আসক্তিটা তার মৃত্যু পর্যন্ত ছিল। সুগন্ধি তামাক এবং সিগারেট ছিল তার অত্যন্ত প্রিয়। একটা আশ্চর্য গুণ ছিল স্বামীজির, কখনো কখনো তিনি অত্যাধিক ধূমপান করতেন, আবার কখনো কখনো ধূমপান না করেও মাসের পর মাস কাটিয়ে দিতে পারতেন। সেকালের একজন অন্যতম চেইন স্মোকার ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি যখন ছবি আঁকতে বসতেন তার ডান হাতে থাকতো তুলি আর বাম হাতে থাকতো একটা জ্বলন্ত সিগারেট। সত্যজিৎ রায়ের মুখে পাইপের ছবি আমরা সকলেই দেখেছি। শুধু তিনি নন, তার বাবা সুকুমার রায়ও পাইপ টানতেন। বিদেশি পণ্ডিতদের মধ্যে সবচাইতে বিখ্যাত ধূমপায়ী হলেন আলবার্ট আইনস্টাইন। এমন কেউ নেই যে তার পাইপ টানার ছবি দেখেননি। আইনস্টাইন ছাড়াও বিদেশিদের মধ্যে আরো দুজন ব্যক্তি অত্যন্ত বেশি ধূমপান করতেন, তিনি লিও টলস্টয় এবং অস্কার ওয়াইল্ড। টলস্টয় লিখেছিলেন তিনি পরবর্তীকালে ধূমপানের অভ্যেস ছেড়ে দেন, কিন্তু অন্য ধূমপায়ীদের ধোঁয়া শুকে শুকে তিনি কিছুটা তৃপ্তি পেতেন। আর অস্কার ওয়াইল্ডের ভাষায় সিগারেট ছিল তার কাছে নিখুঁত একটা আনন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু দুর্দান্ত স্মোকার ছিলেন, তার হাতে সবসময় একটা জ্বলন্ত সিগারেট থাকতো। তিনি যখন জার্মানিতে ছিলেন তখন ধূমপানের প্রতি তার আসক্তি দেখে হিটলার তাকে একটা সোনার তৈরি সিগারেট কেস উপহার দিয়েছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু সিগারেটের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। তিনি তার পছন্দের 555 ব্র্যান্ড ছাড়া অন্য কোনো সিগারেট স্পর্শ করতেন না। একবার নেহরু মধ্যপ্রদেশের ভোপালে গিয়েছিলেন, সেখানে 555 সিগারেট না থাকায় স্পেশাল বিমানে করে সিগারেট নিয়ে আসা হয়েছিল তার জন্য। তখনকার দিনে এই সিগারেট আনার পিছনে খরচ হয়েছিল 20,000 টাকা, আজকের দিনে যা প্রায় 10-15 লক্ষ টাকার বেশি। গান্ধীজি তার আত্মজীবনীতেও স্বীকার করেছিলেন প্রথম জীবনে তিনি তামাক সেবন করতেন, পরবর্তীকালে অবশ্য তিনি ছেড়ে দেন। মনীষীদের ধূমপানের বিষয়ে শুধু একটা কথাই বলবো যে ধূমপানকে বর্তমানে খুব নেগেটিভ হিসাবে দেখা হয়, কারণ ধূমপানকে ক্যান্সারের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিগত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে ধূমপান বিরোধী একটা প্রচারণা শুরু হওয়ার ফলে মানুষ অনেকটাই সচেতন হয়েছে। এ সব কিছুর পরিণাম হিসাবে আজকের দিনে ধূমপান মানেই একটা বাজে অভ্যাস, খারাপ অভ্যাস। কিন্তু আজ থেকে 50 বছর আগের ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। সে সময় সিগারেট বা পাইপ টানা আভিজাত্যের প্রতীক হিসাবে ধরে নেওয়া হতো। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমাদের সবার পছন্দের যে সমস্ত গোয়েন্দা চরিত্রগুলো আছে, যেমন ফেলুদা, ব্যোমকেশ, শার্লক হোমস, লেখকরা তাদের প্রত্যেকের হাতেই সিগারেট ধরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ সিগারেটবিহীন শার্লক হোমস, ব্যোমকেশ, ফেলুদা কখনো দেখেছেন কেউ? এছাড়াও আগেকার দিনের সিনেমাগুলোতে দেখবেন হিরোরা প্রায়শই সিগারেট টানতেন। দর্শক মণ্ডলী, নেশা জিনিসটাই, আসক্তি জিনিসটাই ভালো কোনো কিছু নয়, এটা প্রমাণিত। তারপরেও মনীষী ব্যক্তিরা যে সমস্ত নেশায় আসক্ত ছিলেন, ধরে নেওয়া হয় এই নেশাগুলো কোনো না কোনোভাবে তাদের মেধা বিকাশে সহায়ক ছিল। আজকে আমি মূলত কোনো সমালোচনা নয়, মূলত মনীষীদের এই বিষয়টাই তুলে আনার চেষ্টা করেছি। সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অতঃপর এই টাইপের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।